কি বিশ্বাস হচ্ছে না তো? কলকাতা থেকে মাত্র 9 ঘন্টার দূরত্বে এমন একটা সমুদ্র সৈকত আছে যেখানে জল এত নীল, চারপাশটা এত শান্ত পরিষ্কার যে আপনার মনে হতেই পারে আপনি কোনো নতুন দেশের কোস্টাল টাউনে চলে এসেছেন। পশ্চিমবঙ্গের এত কাছে এমন একটা অফবিট প্যারাডাইস লুকিয়ে থাকতে পারে, সেটা আমরা নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না। নোংরা জল নেই, উপচে পড়া ভিড় নেই, আছে শুধু অফুরন্ত শান্তি। সত্যি বলতে এখানে আসবো বলে গত বছর থেকেই মনে মনে একটা ছক কষলেও মনটা একটু খচখচই করছিল। একটা বন্দর শহর যেখানে সারাদিন কার্গো ওঠা নামা, বড় বড় জাহাজ, মাল বোঝাই গাড়ি, লজিস্টিক্স। সেখানে কি আমরা শুধুই ভ্রমণের নেশায় গিয়ে ভ্রামণিক হিসেবে একটা সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে ফিরতে পারবো? চলুন তাহলে একেবারে আপনাদের সঙ্গে নিয়েই বেরিয়ে পড়ি সেই প্রশ্নের উত্তর খুঁজতে। আপনি কি দীঘা, পুরী আর মন্দারমণি গিয়ে গিয়ে বোর হয়ে গেছেন? দুদিনের একটা ছুটি কাটাতে এবং খুব সুন্দর একটা জায়গায় সমুদ্রের ধারে। এই জায়গাটা সুন্দর সি বিচ, মাঝখানে ঝাউবন এবং থাকা খাওয়ার প্রিমিয়াম হোটেলস এবং খুবই সস্তায়। যদি জানতে চান লাস্ট অব্দি এই ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারা সব ডিটেলস জানতে পারবেন। তাহলে ওয়ান্ডারলাস্ট দেবস এন্ড অভির সাথে চলুন বেরিয়ে পড়ি আজকে একদম ব্র্যান্ড নিউ একটা জায়গা, বলা যেতে পারে একটা হিডেন জায়গার খোঁজে। ওয়েলকাম টু পারাদীপ। পারাদ্বীপের নাম আমরা ছোটবেলায় পড়েছিলাম, কারণ 1966 সালে পারাদ্বীপে একটি বন্দর তৈরি হয়েছিল, সিপোর্ট। তাছাড়া পারাদ্বীপ আমাদের কাছে কেন বিখ্যাত? প্রত্যেক বছর মনে করে দেখবেন, যখনই কোনো ঝড় জল আসে তখন কিন্তু সবকিছু আছড়ে পড়ে মেনলি এই পারাদ্বীপের ওপরই। সেই জন্য পারাদ্বীপটা আমাদের কাছে বিখ্যাত। মে মাসের মাঝামাঝি কলকাতায় তীব্র গরম, সবাই যখন পাহাড়ের টানে, আমরা দলছুট দুজনে এক শুক্রবারের ভোর 3:45 গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে ম্যাপ অনুযায়ী মোটামুটি 462 কিলোমিটার রাস্তা। জার্নি টাইম ধরলে 9 ঘন্টা 14 মিনিট মতন। রুটটা কিছুটা এরকম: কলকাতা থেকে কোলাঘাট, খড়গপুর হয়ে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে সোজা উড়িষ্যায় ঢোকা। তারপর ভদ্রকের পরে চণ্ডীখোল থেকে আমরা যখন ন্যাশনাল হাইওয়ে 53 ধরলাম, আমরা ভাবতেও পারিনি যে এই হাইওয়ের শেষ প্রান্তে আমাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে। আর যারা ট্রেনে আসবেন তাদেরকে কিন্তু যে কোনো সাউথ এর ট্রেন, মানে সে ফলকনামা হোক, যে কোনো বন্দে ভারত, পুরী, যা যে কোনো ট্রেনে এলেন, কটকে নেমে তারপরে কিন্তু আপনাকে একটা গাড়ির ব্যবস্থা করতে হবে এই পারাদ্বীপ পৌঁছতে গেলে। বৈতরণী নদী পেরিয়ে NH 53 ধরে পারাদ্বীপ ঢোকার আগে যেরকম রাস্তা দিয়ে চলছিলাম, মনে হলো এই তো বন্দর শহর, এইরকমই তো আশঙ্কা করেছিলাম। বিশাল বড় বড় ট্রাক, লরির চাপে কিছুটা ভাঙাচোরা, ধুলোয় ধূসর রাস্তা, সেটাই তো সত্যি হচ্ছে দেখি। কিন্তু পারাদ্বীপ মিউনিসিপ্যালিটির গেট দিয়ে ঢুকতেই ছবিটা মুহূর্তে বদলে গেল। একদম ছিমছাম সুন্দর সবুজে ঘেরা রাস্তায় এসে পড়লাম, মনটাও খুশি হয়ে গেল। এই তো তারপর যথা সময়ে পৌঁছে কুইক চেক ইন সেরে আমাদের এবারের মতন পারাদ্বীপের ঠিকানা মেফেয়ার বে রিসর্টে ঢুকলাম। এইসব বিস্তারিত আপনারা যদি এই সিরিজের আগের 2 পর্বের ভিডিওতে না দেখে থাকেন, দেখার অনুরোধ রইল। In 500 meters, turn left. হোটেল থেকে সি বিচটা অ্যাকচুয়ালি 1 কিলোমিটারও না, হাঁটলে একটুখানি সময় লাগবে। কাছেই একদম, এই জাস্ট এই মোড়টা থেকেই সামনে বাঁদিকে। বেশ সুন্দর সাজানো রাস্তাঘাট। এবার আলো জ্বললে আরো ভালো বুঝতে পারবো। এই যে পশ্চিম দিকে সূর্যটা ঢলে পড়বে আপাতত। ও বাহ, আই লাভ পারাদ্বীপ লেখা দেখতে পেয়ে গেছি। এই তো সামনে বাঁদিকে। এই কাল সকালে এটা হেঁটেই চলে আসবো, বুঝলে? এইটুকুই তো, কালকে এটা হেঁটেই চলে আসবো। বাহ Arrive at your destination. বাহ। বিচের সামনে পার্কিং এর প্রচুর জায়গা। এই যে অভিক পার্ক করছে এখানে, 2 হুইলার থেকে প্রচুর জায়গা পার্কিং এর, কোনো চাপ নেই। দূরে একটা ছোট দোকান দেখতে পাচ্ছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। গরম কিন্তু এখন অতটা নেই, যেটার ভয় ছিল আর কি, যে গরমের ছুটিতে সবাই যাচ্ছে পাহাড়ে ঘুরতে, আমরা দলছুটে চলে এসেছি উড়িষ্যায়। দারুণ ব্যাপার। কি সুন্দর পেছন দিকটা সাজানো, দেখতে পাচ্ছেন? চলুন আর একটু এগোই, আপনাদের ভালো করে দেখাবো।
এই অবধি মোটামুটি বাইক লোকজন নিয়ে এসে রেখেছে, এরপর পাকা রাস্তাটা, বাঁধানো রাস্তাটা শেষ, এখান থেকে বিচ শুরু। প্রচুর মানুষ রয়েছে বিচে, যেটা দূর থেকে দেখে বুঝতে পারছিলাম না, প্রচুর। আর যত এগোচ্ছি সমুদ্রের দিকে তত হাওয়া, আর হাওয়ার আওয়াজ রীতিমতন। ওফ, তবে উড়িষ্যায় কোনোদিন এই জলের রং আমি দেখিনি, এই প্রথম। এতবারে এত বছরের পুরী যাওয়া, রিসেন্টলি দুবলাগড়ি, গত বছর তো গোপালপুরও গেছিলাম, দেখেছেন সেসব ভিডিও হয়তো আপনারা, না দেখে থাকলে দেখবেন, রয়েছে সব চ্যানেলে। এত সুন্দর জলের রং বঙ্গোপসাগরে এই প্রথম দেখা। এইবারে একেবারে হাত বাড়ালেই সমুদ্র, চলে এসেছি পায়ে পায়ে একেবারে বিচের ধারে। সমুদ্র, কত বাচ্চারা দেখুন এখন রীতিমতো স্নান করছে, বাচ্চা কেন, বাচ্চা বড় সবাই। আর অভিক যথারীতি সমুদ্র দেখে একেবারে বাচ্চাদের মতোই খুশি, তাতে একেবারে আনন্দিত হয়ে গেছে। আমি মেফের বুক করার আগে ওনাদের ফোন করেছিলাম এই বিচটার সম্পর্কে জানতে। ওনারা খুব অনেস্টলি বলেছিলেন যে এটা তো পোর্ট বিচ, আপনি যদি পুরীর মতন বিচ আশা করেন সেটা কিন্তু এখানে পাবেন না। এখন এখানে এসে দেখছি এটা তো ভীষণ সুন্দর, মানে প্রিস্টিন একটা বিচ। ইনফ্যাক্ট বিচের ধারে এত সুন্দর বাঁধানো সব বসার জায়গা, এ তো পুরীতেও নেই, এত সিরিন এই বিচটা। আমরা এখন আছি সি বিচের মধ্যে, আর আমার ঠিক পেছন দিকটায়, মানে এদিকে তো সমুদ্র, এই দিকটায় উল্টো দিকটায় হচ্ছে সানসেটটা ঝাউবনের মাথায়। ব্যাপক লাগছে সূর্য, মানে কবি বলেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটা পূর্ণিমার চাঁদ নয়, কিন্তু এটা মানে ডুবন্ত সূর্য আমার কাছে হাঁসের ডিমের কুসুম, অসাধারণ লাগছে। আর একটা জিনিস দেখেছিস, সমুদ্রের ঢেউয়ের রঙগুলো দেখ, পুরো সাদা ধবধবে। মানে পুরীতে বা দীঘাতে যে একটা মানে তেলচিটে ভাব, একটা খয়েরি রং থাকে, সেটা কিন্তু নেই, পুরো ধপধপে সাদা। অথচ এটা কিন্তু একটা পোর্ট, আর বন্দরে এত জাহাজ দাঁড়িয়ে আছে, অথচ এটা পোর্ট, পুরো ধপধপে সাদা। ব্যাপক কিন্তু জায়গাটা, মানে আমি এরকম এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম হয়তো বকখালির মতো হবে, যে ওই সমুদ্র চলে যায় আসে, চলে যায় আসে, এইরকম আশা করিনি। ইভেন আমার মনে হচ্ছে সমুদ্র কিন্তু এখানে রাফ। আপনারা যদি একদম নির্ভেজাল ল্যাদ খেতে চান, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটায় আসুন। এটা পুরীর মতোই ডিস্টেন্স, পুরীর মতো ক্রাউডেড নয়, বিচটা খুবই সুন্দর ফাঁকা। এই কথাটাও আমাদের জানাবেন যে এই বিচটা সম্বন্ধে কি আপনারা জানতেন, না এই ভিডিও থেকে জানলেন। এই বিচটা আমার ভালো লাগছে কয়েকটা কারণে, মানে ক্রাউড অল্প আছে, জল পরিষ্কার, এবং ঢেউ কিন্তু জোর আছে। মানে পুরীতে যেটা হয় ঢেউয়ের জোর, সেটা এখানে আছে, কিন্তু পুরীতে যেটা মানে নোংরা বা ওই ভিড় এবং অপরিচ্ছন্ন জল, সেটা এখানে নেই। এখানে পরিষ্কার জল, ভিড়টা কম। যদি আপনি সত্যি কথা বলতে একটা নির্ভেজাল শুধু ল্যাদ খেতে চান, তাহলে এই জায়গাটা আপনি আসতে পারেন। এখানে আপনি পুজো দিতে পারবেন না, এখানে মন্দির আছে, বাট পুরীর জগন্নাথ মন্দির নেই। কিন্তু এখানে যে আমরা হোটেলটায় আছি, আমাদের পড়েছে 5 স্টার ক্যাটাগরির হোটেল। আমাদের কিন্তু পুরীর মানে একটা 2 থেকে 3 স্টার হোটেলের দামের সমান। তার সাথে আমি তো বলবো স্ক্যাম ফ্রি, যেটা পুরীতে এখন একটা সকলের চিন্তা হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে একটা হোটেল বুক করা মানে। আবার দীঘা পুরীর মতন যে ওইরকম জাঁকজমক জমজমাট বিচ তো এখানে পাবেন না, সেটা বলে লাভ নেই। আপনাকে যদি সেইটা টানে, আপনাকে সেখানেই যেতে হবে, কিন্তু সেটা যদি না, অথচ টুকটাক দোকানও আছে, পাঁপড় ভাজা, চাট ঠাট বিক্রি হচ্ছে, ডাব, আবার উট নিয়েও মানুষের বাচ্চারা উঠে চড়ছে, বড়রাও উঠে চড়ছে, সেই ভাইবটাও আবার একটু একটু পাবেন। অথচ খুবই লেস ক্রাউডেড, মানে একদমই লোকাল লোকজন কিছু রয়েছে, খুব সামান্য কিছু আমাদের মতন টুরিস্ট রয়েছে বলে আমার মনে হচ্ছে আজকে। গোটা বিচে এইরকম প্রচুর বসার জায়গা, প্রচুর। এইখানে একটা গোল চক করে বসার জায়গা, ওই পাশে তো দেখাল, আমি ওখানটায় যাবো, বসবো, কি সুন্দর যে লাগছে। আমার তো দেখেই ওগুলো রম্ভার কথা মনে পড়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর বেঞ্চ পাতা রয়েছে, পাকা বাঁধানো একটা চাতাল, আর এই সমুদ্রের হাওয়া খান বসে বসে। বিচ থেকে বেরোবো ভাবলাম, 6টা বেজে গেছে, সূর্যও ডুবে গেছে। এই পাশে দেখুন একটা পরিষ্কার বায়ো টয়লেট রয়েছে,
এইখানে এই যে বাস, পিঙ্ক বাস যেটা দেখতে পাচ্ছেন, এটাও অ্যাকচুয়ালি একটা টয়লেট ফর লেডিজ। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাঁধানো চাতাল, টুকটাক ফুড ট্রাকও দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট কিছু খাবার দাবার মনে হলে চাট, মোমো টোমো, আরও কি কি সমস্ত পাওয়া যাচ্ছে। জলের বোতল টোতল তো টুকটাক আছেই। তবে প্লিজ এই জলের বোতল নিয়ে কিছু নিয়ে বীজটাকে নোংরা করবে না। খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে এখানে। এমনকি ফুচকাও রয়েছে নাকি? ফুচকার দোকান দেখাচ্ছ তুমি আমাকে? ফুচকা খাবি? না না, ফুচকা খাবো না। দুপুরের বিরিয়ানি এখনো পেট ভরে রয়েছে আর কি, কিন্তু পাওয়া যাচ্ছে চাট, ঝালমুড়ি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। অভিকের পেছনে এসে গেছি ফুড ট্রাক, এদিকে জুস, ভুট্টা, অনেক কিছু। ওই দেখুন দূরে পোর্টের কার্গো শিপগুলোয় এবার আলো জ্বলে উঠেছে, ঝকঝক করছে একদম। এই দৃশ্যটা কিন্তু আমরা সচরাচর অন্যান্য বিচ ডেস্টিনেশনে গেলে দেখতে পাই না। দেবশ্রী এখন বসে বসে হাওয়া খাচ্ছে বিচ থেকে একটু দূরে, মানে একটু দূরে মানে এই তো বিচটা ওইখানে। আমরা একটু দূরে একটা ছোট্ট বসার জায়গা আছে, সেখানে বসে আছি। আমি খালি একটা জিনিস মিস করছি এখানে, সেটা হচ্ছে পুরীর মিষ্টিগুলো। যে বললো বসে বসে হাওয়া খাচ্ছি, এই বসে বসে হাওয়া খাওয়া অ্যান্ড ডুইং নাথিং, এইটা যে আজকের দিনে একটা কত বড় লাক্সারি। আমরা তো প্রতি মুহূর্তে সবসময় সবাই কিছু না কিছুর পিছনে ছুটছি, বেচা কেনা, মার্কেটিং, সেলস, সবাই যে যার নিজের টার্গেট, নিজের টাইম লাইনের পেছনে ছুটছে। তাই এখানে বসে কিছু না করে জাস্ট একটু হাওয়া খাওয়া, এটাই একটা বিরাট বিরাট ব্যাপার। মানে দুদিনের ছুটি কাটাতে এই যে আমরা দীঘা পুরী যাই, বেসিক্যালি কিছু এজেন্ডা নিয়ে তো যাই না, কিছু করব বলে যাই না। হ্যাঁ, পুরীতে তাও জগন্নাথ ধাম দর্শন, দীঘাতেও এখন একটা জগন্নাথ মন্দির দর্শনের একটা ব্যাপার হয়েছে, কিন্তু সাধারণত বাঙালি দীঘা পুরী যাওয়া মানে একটা ছুটি কাটাতেই যায়। তো এইটা ক্যান বি আ নেক্সট ট্যুরিস্ট হট কেক আমি বলবো। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর। অভিক অনেক ম্যাপ ট্যাপ দেখে খুঁজে পেতে কি বের করেছে দেখুন, দেখাই আপনাদের। এই হচ্ছে গাঙ্গুরাম সুইটস। বলছে উড়িষ্যায় এসে একটু মিষ্টি খাবো না, ছানা পোড়া খাবো না, রসগোল্লা খাবো না, তাও কি হয়? ওই যে পুরীতে গিয়ে যে একটা খাজা কেনার রীতি আছে রীতিমতন, এবার এখানেও চলে এসছি আমরা। কি পাওয়া যায় দেখতে। আচ্ছা, এটা তো মিল্ক কেক। এখানে সব ওজন দরে বিক্রি হয়, পিস দরে না, পিস হিসেবে নয়। পিস হিসেবে আছে? আচ্ছা, এক পিস 10 টাকা। এটা কি সরভাজা জাতীয় মিষ্টি নাকি পনির? এটা রসগোল্লা, আর এটা একটা কি জানি না, নিয়ে আপাতত টেস্ট করা হচ্ছে। ভালো লাগলে কেনা হবে। কেমন? ভালো? বাহ। এটা অ্যাকচুয়ালি পনির ভাজা, রসের মধ্যে পনির ভাজা। সকালবেলা এখানে সমোসা, বড়া, ভেজ চপ, পুরি, উপমা, আবার সন্ধ্যাবেলাতেও ধোসা, ভেজ চপ, বড়া, সমোসা এগুলো সব বিক্রি হয়। এবং দামগুলো জাস্ট দেখতে থাকুন, কিছু আর বলছি না। এখনো গাঙ্গুরাম সুইটসের নামে এই দোকানটা, এবং ভিড়টা দেখতে পাচ্ছেন তো। বাইরে শুধু এই যে দহি বড়া, বাইরে সবাই শুধু বাইকে করে আসছে। আমরা তো দোকানটাকে খুঁজেই পাচ্ছি না, দোকানটা কোথায়। তো সবাই যে ভেতরে বাইক নিয়ে এই রেটে আসছে দেখুন। এই বাইক এত ভিতরে আসা দেখে আমাদের সন্দেহ হলো যে তাহলে বোধহয় দোকানটা ভিতরে হবে। এসে দেখি সত্যি তাই। আপাতত একটু টেস্ট করলাম, দুটো মিষ্টি খেয়ে দেখলাম, মানে মিষ্টি খাওয়ার যে ক্রেভিংটা সেটা এখনকার মতন মিটলো আর কি। আবার অভিক বলছে কালকে আসবে, নিয়ে যাবে, বাড়ির জন্যও নিয়ে যাবে, এসব অনেক প্ল্যান করে ফেলেছে। ঘড়িতে সন্ধ্যে 7টা, একেবারে সুপার রেডি হয়ে আমরা চলে এসেছি সুপার স্ন্যাক্সে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে এবার মুখটা একটু নমকিন কিছু চাইছে। মিষ্টি তো খাওয়া হলো, অভিক বিচের ধারে যেরকম ফুচকা ফুচকা করছিল, দেখি এখানে এখন কি পাওয়া যায়। এটা মেফেয়ারের আরেকটা রেস্টুরেন্ট, সুপার স্ন্যাক্স। বিরাট বড় জায়গা, মেনলি ফিঙ্গার ফুড, মানে চাট, ফুচকা, পাও ভাজি, মানে এই সন্ধ্যাবেলায় মুখ চালানোর মতন সমস্ত আইটেমস আর কি, গরম গরম। চলুন গিয়ে বসি, দেখি মেনুতে কি কি আছে। আচ্ছা, ভিতরে আবার মিষ্টি, বেকারি আইটেমস এরও ভরপুর সম্ভার। এখানে সব পরপর মিষ্টির কাউন্টার আছে, এগুলো বিভিন্ন ধরনের মিষ্টি আছে। বেকড গুড় রসগোল্লা 55 পার পিস। জায়গাটা কিন্তু হিউজ হিউজ জায়গা।
সিটিং এরিয়া নিয়ে জায়গাটা হিউজ। ফুচকার অপেক্ষা করছি আমরা। বিরাট বিরাট বড় এরিয়া। এখানেও ইনফ্যাক্ট ওই যে অভিকের পেছনে একটা টিভি রয়েছে, আর ওই পাশে লাইভ কাউন্টার গুলো, পেছনে বেকারি, বিরাট জায়গা। এটা এমনি লোকাল লোকজনরা এসে র্যান্ডামলি মানে ওয়াক ইন করে এসেও খেতে পারে। ভালোই লোকজন আছে। এসে গেছে আমাদের ফুচকা। ওয়াও, থ্যাংক ইউ। টুট পারো। এবার ফুচকা খাবো এখানে বসে। টক জল দিয়েছে, মিষ্টি জলও দিয়েছে। এখন হচ্ছে আমাদের আহা, চিয়ার্স। ভালো তো অবশ্যই, কিন্তু প্রবলেম একটা, খাও পাবো না। ওটা পাওয়া যাবে না। আর হ্যাঁ, দামটাও বলে দিই, 6 পিস, যেটা আমরা রাস্তা দাঁড়িয়ে খাই মোটামুটি 20 টাকা এখন কলকাতায় স্ট্যান্ডার্ড। এখানে সেটা 85 টাকা এক প্লেট। 6 পিস ফুচকা 85, তাও মেফেয়ারে বসে খাওয়া আন্দাজে আমার মতে কিন্তু এটা যথেষ্ট অ্যাফোর্ডেবল। সন্ধেবেলার পরিবেশটা মোটামুটি এখানে এরকমই। আমরা লনে বসে আছি এখন, সুন্দর চেয়ার টেবিল বিছানো। ওই পাশে হচ্ছে সুইমিং পুলটা, আমরা ফাউন্টেনটা, দারুণ লাগছে দেখতে বিল্ডিং গুলো। আর তার মধ্যে এখন চলছে আইপিএল। আজকে ক্যালকাটা নাইট রাইডার্স আর গুজরাটের খেলা। তো আমি তো বসে বসে ভাই একটু খেলা দেখছি। এখানে জায়েন্ট স্ক্রিনে খেলা চালানো হয়েছে লনের মধ্যে, ভাল লাগছে এনভায়রনমেন্টটা বেশ। 3rd ফ্লোর থেকে ঠিক আমাদের রুমের সামনে থেকে প্রপার্টিটার ভিউ দেখুন। আমরা একটু আগে নিচে ছিলাম, এখানেই খেলা চলছে, আর দূরে দেখা যাচ্ছে শহরটা বেশ আলো ঝলমল করছে। পোর্ট তো সামনে, সুন্দর লাগছে দেখতে। আর হাওয়া মারাত্মক খেলছে, মারাত্মক হাওয়া। আমি এই জানলাটা খুলে আপনাদের এক্ষুনি বাইরেটা দেখালাম, আর ঠিক তার উল্টো দিকে 306 আমাদের রুম। এই আমাদের রুম আর বাকি প্রপার্টি তো সব ঘুরে দেখিয়েইছি ইতিমধ্যে আপনাদের। কাল আবার আমরা সকালে বিচের ধারে যাব এবং আশেপাশে যা কিছু দেখার জায়গা আছে সেগুলো সব যতটা সম্ভব আপনাদের দেখাবো। দিনের বেলায় যা প্রচন্ড গরম, সেটাই দেখা যাক তার মধ্যেও কতটা আপনাদের ঘুরে দেখাতে পারি। গুড মর্নিং। সকাল 7টা 7:30 বাজে, ভেবেছিলাম 7টার দিকে আসবো। চলে এসেছি বিচে, বুঝতেই তো পারছেন একটু বেলাই হয়ে গেল। রোদটা উঠে গেছে অনেকটা, পুরো খালি এখন বিচটা। হ্যাঁ, কেউ নেই, গাড়িও মানে আমরাই বোধহয় একমাত্র পার্ক করলাম। আর এখন একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। কালকে এই দিকটা দিয়ে যাইনি, কি সুন্দর একটা কাঠের পুল মতন করা, মানে বালির ওপর দিয়ে যেতে হচ্ছে না, এই আর কি। চলুন বিচটায় যাই। সূর্য অনেকটা উঠে গেছে। সূর্য কিন্তু এখানে ঠিক সমুদ্রের সামনাসামনি ওঠে না, এই পাশে সূর্যটা। কালকে যখন এসেছিলাম আমরা, সমুদ্র কিন্তু বেশ খানিকটা দূরে ছিল। আজকে যেটা হয়েছে, সমুদ্র এগিয়ে এসেছিল রাত্রে, এই মাঝখানটায় জল জমে আছে, ওই দিকটায় আবার সমুদ্র, মানে এখানটা একটু স্ট্যাটিক জল হয়ে আছে। বেশ সুন্দর লাগছে, কিন্তু এখন বিচটা পুরো ফাঁকা। কিন্তু এখানে একটা ওপেন জিম আছে বিচের ধারে, রীতিমতন শরীরচর্চা করার জায়গা। পুরো বিচ সাইডটাই ইনফ্যাক্ট এরকম ভাবে বানানো। এখানে সবাই মর্নিং এ জগিং করছে সবকিছু। আর এই যে বিচ থেকে বেরোলেই সোজা হচ্ছে পারাদীপ লাইট হাউস। আপনারা এখানে এলে অবশ্যই কিন্তু ওপরে উঠবেন। আমরা আর যাচ্ছি না, কারণ এক প্রচন্ড গরম বাইরে। রিসর্টে গিয়ে ব্রেকফাস্ট সেরে আবার বেরোনোরও প্ল্যান। প্লাস আমাদের 3তলার ওই সি ভিউ রুম থেকে আমরা যা দেখতে পাচ্ছি সেরকমই ভিউ হবে লাইট হাউসের ওপর থেকেও। কিন্তু আপনারা যদি এইরকম বারান্দাওয়ালা রুম থেকে দুর্দান্ত ভিউটা না পান, তাহলে কিন্তু এখানে না গেলে সবুজ ঝাউবন পেরিয়ে যে নীল সমুদ্র, দূরে পোর্ট, সবটা মিস করে ফেলবেন। এইখানে গাড়িটা পার্ক করলাম। এই হচ্ছে সি বিচ। সকালবেলাও গেছিলাম, কালকে গেছিলাম, আপনাদের দেখিয়েছি। সামনেই হচ্ছে লাইট হাউস। আর এই রাস্তা দিয়ে গেলে এখানে একটা বোর্ড লাগানো আছে, দেখতে পাচ্ছি জগন্নাথ টেম্পল। আর আমরা আপাতত যাব, এই যে সামনেই এসে গেছি, মারিন অ্যাকোয়ারিয়াম। চওড়া রাস্তা, ধুধু খালি, সেরকম কোনো লোকজন নেই, মানে শুধু আমরা দুজনই চলেছি আর কি। মনে হচ্ছে অ্যাকোয়ারিয়াম দেখতে। চলুন যাই, ভেতরে গিয়ে কথা হচ্ছে। আমরাই ফার্স্ট ঢুকলাম এখানে এই মেরুন অ্যাকোয়ারিয়ামে। 20 টাকা করে টিকিট ফর অ্যাডাল্টস। মোবাইল ক্যামেরা নিয়ে এলে 30 টাকা অ্যাডিশনাল, আর ভিডিও ক্যামেরা মানে অন্য কোনো ক্যামেরা আনলে 70 টাকা। তো আমি মোবাইলেই শ্যুট করছি। এখন যেটা দেখছেন এটা হচ্ছে পিরানহা।
দেখতে কিউট বলবো না, পিরানা কোনোদিনই কিউট নয়, হাতটা ঢোকালে বুঝতে পারবেন। এগুলো হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। কোন অ্যাঙ্গেল এগুলো অ্যাঞ্জেল গো? কিউট দেখতে তাই। কোথায় কিউট, ভূতের মতন দেখতে। পেছনে গুলো করে নাগুলো, ও হ্যাঁ, ওগুলো কিউট আছে। তা কালো গুলো কি? এই তো অ্যাঞ্জেল ফিশ। সিলভার বার্ব। মাছগুলো দেখ, কয়েকটা মাছ পুরো দাঁড়িয়ে আছে, জাস্ট নড়ছে চড়ছে না। এইখানে একসাথে দু রকমের মাছ আছে যা বোঝা যাচ্ছে, ব্ল্যাক টাইগার শার্ক আর ফায়ার মাউথ সিসলিড। এদের বিশেষত্ব হচ্ছে এদের গলার কাছে মানে মুখের নিচটা একটা হলদেটে আভা রয়েছে। জানি না ক্যামেরায় বুঝতে পারবে কিনা, এরা আবার ক্যামেরা দেখে মানে মানুষকে দেখে গ্লাসের দিকে চলে আসছে এরকম। তাও এখানে ঘুমাচ্ছে মুখ হাঁ করে। ওই দেখুন, বাও, পুরো মাছটা হোয়াইট, মুখের সামনেটা অরেঞ্জ। এরও রং দিয়ে তো মুখে গেরুয়া হয়ে গেছে গো। আর ওইগুলোকে দেখো, পুরো স্টিকার মনে হচ্ছে। এখানে যে মাছটা দেখছেন, এখানে দুটো মাছ আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা মাছ যে চোখ খুলে ঘুমায়, পেছনের মাছগুলোকে দেখলে বুঝতে পারবেন। এখানে 3-4টে মাছ পুরো ঘুমাচ্ছে, সবকটা চোখ খোলা। প্রথমে ভাবলাম মরে গেছে, তবে দেখলাম না, মরে মরা যায়নি। মাছ ভেসে ওঠে, তাই না? এরা এগুলোর কান কোন উঠছে। আর এই যেটা এখন ফোকাস করা আছে, এই একটাই একটু আগে আমাকে দেখে এগিয়ে এলো, আবার গিয়ে শুয়ে পড়েছে। ল্যাবখোর মাছ একদম। এখানে সব ঘুমন্ত, কারোর এখনো ঘুম ভাঙেনি এদের। না, আমাকে দেখে ভেঙেছে। এই একটা নড়ে উঠলো। আমার কথা শুনতে পাচ্ছে না কি গো? কথা শুনে নড়ে নড়ে উঠছে মনে হয়। এদের মুখের সামনে কিরকম কাটা কাটা মতন। এগুলো সব এদের প্রোটেকশনের জন্য হয় না? পিঠ চুলকাচ্ছিল। এই মাছটা কি আমি জানি না, যারা জানেন প্লিজ জানান আমাদের। কিন্তু সাইড ফেসটা দেখে মনে হচ্ছে পুরো একটা মানুষের মুখ যেন। এইখানে দুটো ঘুরে বেড়াচ্ছে, দুটো কুচো কুচো। টার্টেল, দেখ কি সুন্দর। ওয়াও, এক ঝাঁক রেড প্যারট গোল্ড এখানে, কি সুন্দর লাগছে। একদম ভাইব্রেন্ট, ট্রান্সপারেন্ট লেজ এদের। পুরো ট্রান্সপারেন্ট লেজ। এরাও নড়ছে চড়ছে না, পুরো ভেসে বেড়াচ্ছে। দেখো, এই উচ্চারণটা আমি করার রিস্ক নেব না, কারণ হয়তো খুব সম্ভবত ভুলই উচ্চারণ করব। যেটুকু বুঝলাম লেখাটা পড়ে, ডেসক্রিপশনটা পড়ে, এই মাছগুলো তো পুরো মানে মনে হয় যেন গায়ের থেকে আলো বিকিরণ করছে। জাস্ট দেখুন, ওয়াও, মনে হচ্ছে গায়ে লাইট জ্বলছে। এখানে একটা ইল রয়েছে, দেখুন, পাথরের মধ্যে এমন ভাবে মিশে রয়েছে, এই তো খুঁজে বের করাই মুশকিল। যখন কারেন্ট মারবে তখন বুঝতে পারবে। কারণ মেরিন লাইফ মানে সত্যি কি বিচিত্র, আমরা যা চিন্তাও করতে পারি না তার বাইরে। আমি এক্ষুনি খেয়াল করে দেখলাম এইটা পুরো নড়ছিল, মানে একদম নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মতন, হাত পা নাড়ানোর মতন। এটা পুরো তো মনে হচ্ছে না কি চিংড়ি মাছের পাঁপড়ের মতো? হ্যাঁ হ্যাঁ ওগুলো সাদা হয়, এটা সবুজ। হ্যাঁ, হালকা সবজে আভায় দেয়। এই যে মালটা, এটাকে আমরা সিশেলসে হাতে নিয়েছিলাম, যদিও নেওয়া উচিত নয় জানি, কিন্তু আমাদের যে গাইড ছিল, মানে আমাদের বোটে যে ছিল স্মাইলি, ভিডিও আছে ওটা দেখতে পারেন, ও বলেছিল না না নিন নিন, হাতে নিন, কিছু ইয়ে নেই, বারবার আমাদের হাতে জল দিয়ে দিচ্ছিল। স্টারফিশ, ওই দেখুন পাথরের খাজে দুজনে। এখানে এবি, এ তো সব দিক থেকে সজারুর কাঁটা বেরিয়েছে একেবারে। এই সাবাস, দেখুন দেখুন, ও পুরো পোজ দিচ্ছে ক্যামেরায়, সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটা ফ্লেক্স করছে। যেমন আপনাদের বললাম, এই মেরিন অ্যাকোয়ারিয়ামটা টিকিট হচ্ছে 20 টাকা। আমাদের পড়েছে 20, 40 আর 30 টাকা, যেহেতু মোবাইলে শুটিং করেছি। 20 টাকায় কিন্তু পুরো পয়সা বসুল। ভেতরে এসি আছে, কোনো চিন্তা নেই। এখন যেটা আমি ভাবছি, সামনেই গাড়িটা রাখা আছে, সেই গাড়িটাতে এবার উঠতে হবে। গাড়িটা পুরো আগুন হয়ে যাবে। গরমের ঠেলায় এবারে আর আমাদের ইমামি জগন্নাথ মন্দির আর মহানদী বক্ষে বোটিংটা হলো না। থাক, এই বাহানায় আরেকবার আসা তো হবে। আজকের পর্বটা কেমন লাগলো জানাবেন তো। ভালো লাগলে একটা লাইক, একটা হাইপ আর আপনাদের একটা কমেন্ট আমাদের প্রচুর উৎসাহ দেবে। এখনো সাবস্ক্রাইব করেনি? তাহলে এর পরে আবার নতুন জায়গার গল্পটা মিস হয়ে যাবে তো। ওয়ান্ডারলাস দেবশ্রী আর অভিক আজ তাহলে এখানেই বিদায় নিলাম। খুব ভালো থাকবেন, টাটা।